ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা অনগোয়িং ড্রামা নিয়ে এসেছি, যার নাম হলো স্টোলেন লাভ। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যে একটা ছেলেকে দেখে ভয় পাচ্ছিল। এই ছেলেটার নাম হলো চুই, আর সে গ্রেট জেনারেল। মেয়েটার নাম হলো ইউনশি, সে জো পরিবারের পুত্রবধূ। ইউনশি বলে, তুমি আমার কাছে এসো না, আমি আবার বিয়ে করেছি। চুই তাকে ধরে বলে, তুমি কি করে এই কথা বলতে পারো? তুমি জানো 7টা বছরে আমি কত কষ্ট করেছি। তখনই ইউনশির স্বামী এই ঘরের দিকেই আসতে থাকে। সে ইউনশিকে ডেকে বলে, তুমি কি ঘুমিয়ে পড়েছো? চুই বলে, ওকে চলে যেতে বলো। ইউনশি বলে, ও আমার স্বামী। চুই বলে, তোমার স্বামী আমি। ইউনশির কোনো সাড়া না পেয়ে তার স্বামী অর্থাৎ ইয়ানিউ ভেতরে চলে আসে। তবে সে দেখতে পায় ইউনশি ব্ল্যাঙ্কেট মুড়ে অন্যদিকে ঘুরে বসে আছে। ইয়ানিউ বলে, তুমি কি অসুস্থ? আমি কি ডাক্তার ডাকবো? সে বলে, না, কোনো প্রয়োজন নেই, আমি একটু ক্লান্ত। ইয়ানিউ তাকে বিশ্রাম নিতে বলে চলে যাচ্ছিল, তখন সে জানালা খোলা দেখে জানালাটা লাগিয়ে দেয়। এরপর সে বলে, আমি আমাদের ছেলে শাওচির জন্য একটা শিক্ষক ঠিক করেছি। ইউনশি তাকে ধন্যবাদ জানায়। তবে চুইয়ের প্রচন্ড রাগ হতে থাকে। ইয়ানিউ চলে যাওয়ার সাথে সাথেই চুই ইউনশিকে বিছানায় শুইয়ে ফেলে। সে ইউনশিকে বলে, তুমি আগে থেকেই হয়তো ইয়ানিউ ভাইকে পছন্দ করতে, তাই না? আসলে ইয়ানিউ হলো চুইয়ের ফুফাতো ভাই। চুই বলে, তোমার ওকে এতই পছন্দ ছিল যে আমার মৃত্যুর খবর শোনার সাথে সাথেই তুমি ওকে বিয়ে করেছো, এমনকি তাকে একটা বাচ্চাও দিয়ে দিয়েছো। ইউনশি বলে, তুমি আমাকে অপমান করো, আমার ছেলেকে না। চুই বলে, তুমি আমাকে বলো কোন দিক থেকে ইয়ানিউ আমার থেকে ভালো? ওকে আমার থেকে বেশি শক্তিশালী, নাকি ও তোমাকে বেশি শান্তি দেয়? ইউনশি বলে, তুমি এখন গ্রেট জেনারেল, অনেক পরিবারের ভালো ভালো মেয়েরা তোমাকে বিয়ে করতে চায়। আমি একজনের স্ত্রী, তাই নিজেকে সংযত করো। চুই রেগে তাকে কিস করতে যায়, তবে ইউনশি মুখ ঘুরিয়ে নেয়। চুই এরপর রেগে উঠে পড়ে আর বলে, তুমি সত্যিই ভেবেছিলে যে আমি তোমাকে ছোবো? এই বলে সে সেখান থেকে চলে যায়। ইউনশির চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। পরদিন চুই ঘোড়ায় চড়ে রাজপ্রাসাদে আসে। ইয়ানিউ মহারাজের একটা আদেশ পড়ে শোনাচ্ছিল, যেখানে মহারাজ চুইয়ের সাহসিকতার জন্য তাকে প্রথম র্যাঙ্কের গ্রেট জেনারেল ঘোষণা করেছে। ইয়ানিউ বলে, নীল ডাউন হয়ে বসে মহারাজের আদেশনামা গ্রহণ করো। চুই তার দিকে নিজের অস্ত্র ধরে। এরপরে সে নেমে এসে মহারাজের আদেশটা নিয়ে তার লোককে দিয়ে দেয় আর বলে, 7 বছর, 7 বছরে অনেক কিছুই বদলে গেছে, তাই না? আমার এত দুর্বল ফুফাতো ভাই এখন রাজপ্রাসাদের যুবরাজের উপদেষ্টা। আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি আমার স্ত্রী কেমন আছে? ইয়ানিউ নিজের জামার ভেতর থেকে একটা টোকেন বের করে আর বলে, এটা কি তোমার? তখন দেখানো হয় আসলে গতকাল রাতেই সে জানালার পাশে এটা দেখতে পেয়েছে, আর সে বুঝতে পেরেছিল এখানে চুই এসেছে। ইয়ানিউ বলে, অতীতের কথা টেনে এনে কোনো লাভ নেই, তাই আমি তোমাকে বলবো আমার স্ত্রী থেকে দূরে থাকো। চুই টোকেনটা নিয়ে বলে, তুমি দেখছি আমার লাইন আমাকে বলছো। সে এরপর ঘোড়ায় উঠে বলে, আমি যা কিছু হারিয়েছি তা আমি আবার ফেরত নিয়ে নেব। এরপরে সে চলে যায়। এরপরে আমরা ইউনশির শাশুড়ি আর ছোট যা লিনকে দেখতে পাই। সে বলে, 7 বছর আগে চুইয়ের পুরো পরিবার শেষ হয়ে যায়। সবাই খবর পেয়েছিল চুই যুদ্ধের ময়দানে মারা গেছে, কিন্তু ও তো আবার ফিরে এসেছে। বুঝলাম না এই মেয়েটার মধ্যে বড় ভাইয়া কি দেখেছে। ইউনশি এইদিকেই আসছিল, সে এই কথাগুলো শুনতে পায়। শাশুড়ি বলে, তুমি বুঝতে পারছো না, 7 বছর আগে চুইয়ের খবর শোনা মাত্র ইয়ানিউ ইউনশিকে বিয়ের জন্য পাগল হয়ে যায়, কারণ ও ভয় পেয়েছিল যে চুইয়ের পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই ও তাড়াতাড়ি ইউনশিকে বিয়ে করে নেয়। লিন বলে, কিন্তু ও তো এখনো আমাদের ফ্যামিলি ট্রিতে নেই, আমরা ওকে বের করে দেই। তার শাশুড়ি বলে, তুমি কি বোকা নাকি? এখন চুই চলে এসেছে, এখন আমরা এটা করতে পারবো না। একটু পরে ইউনশি সেখানে আসে। সে তার শাশুড়িকে সম্মান জানালে তার শাশুড়ি তাকে একটা ওষুধ খেতে দেয়। এরপরে সে বলে, 7 বছর হয়ে গেছে, এখনো তোমার কোনো বাচ্চা হলো না। ইয়ানিউ আর কোনো বিয়ে করতে চায় না, কোনো কনকিউবাইন রাখতে চায় না। এমনটা হলে কিভাবে হবে? এবার যদি তোমার কোনো বাচ্চা না হয় আমি কিন্তু তোমাকে শাস্তি দেব। এরপরে তারা তাকে একটা পোশাক দেয় আর বলে, এই পোশাকটা পরেই তার শাশুড়ি কাল সম্মাননা গ্রহণ করবে, তাই আজ রাতের মধ্যে এই পোশাকটা যেন তৈরি হয়ে যায়। ইউনশি বলে, ঠিক আছে। এরপর ইউনশি সেলাই করছিল, তার পাশে তার দাসী চুইশি বসেছিল। ইউনশির হাতে সুই ঢুকে গেলে ইয়ানিউ দৌড়ে তার কাছে আসে। সে বলে, চুইশির হাতের কাজও ভালো, ওকে দাও, ও করুক। চুইশি বলে, আমি কতবার বললাম, ম্যাডাম আমাকে দিলই না। ইউনশি বলে, আমি এই বাড়ির পুত্রবধূ, আমার তো দায়িত্ব রয়েছে। ইয়ানিউ বলে, তুমি চিন্তা করো না, আমি মহারাজকে বলে তোমার একটা পদবীর ব্যবস্থা করব। ইউনশি তাকে বলে, রাত হয়ে গেছে, তুমি গিয়ে বিশ্রাম করো। ইয়ানিউ এরপর চলে আসে। চুইশি বলে, আপনি এই বাড়িতে বিয়ে করেছেন, আপনি ভালো স্ত্রী, ভালো ছেলের বউ, কিন্তু আপনি যে কত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এটা শুধুমাত্র আমি জানি। আপনি তো বলেছেন সাহেবকে কনকিউবাইন রাখতে, সাহেব নিজেই না করে দিয়েছে। তার উপর আপনার আর শাওচির নাম এই বাড়ির ফ্যামিলি ট্রিতেও নেই। ম্যাডাম, জেনারেলকে যদি বলি। ইউনশি তাকে চুপ করিয়ে দেয়। এরপরে সে মনে মনে বলে, চুই, আমাকে ক্ষমা করে দাও, আমি ভেবেছিলাম তুমি বেঁচে নেই, কিন্তু এখন আমি আবার বিয়ে করেছি। এরপর সে নিজেকে বলে তাকে শক্ত হতে হবে, সে যাতে কোনো পরিস্থিতিতেই আর চুইকে বিপদে না ফেলে।
পরদিন ইয়ানিউর মাকে রাজপ্রাসাদ থেকে সম্মাননা পাঠানো হয়, তবে একটু পরেই চুই সেখানে চলে আসে। সে বড় একটা নিঃশ্বাস নিয়ে ইউনশির দিকে তাকায়। ইয়ানিউ বলে, তুমি এখানে কি করছো? সে বলে, আমি ফুপুকে অভিনন্দন জানাতে এসেছি, আর আরো একটা কাজ করতে এসেছি। ইউনশি, চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই। ইয়ানিউর মা বলে, ইউনশি আমার বাড়ির বউ। চুই বলে, ফুপু, আমি তো আপনার উপকার করছি, ওর নাম এখনো আপনি আপনাদের ফ্যামিলি ট্রিতে ওঠাননি, তাহলে আমি ওকে নিয়ে যাই, আপনি ভাইয়াকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাবেন। ইউনশি চুইশিকে ইশারা দিলে চুইশি চলে যায়। ইয়ানিউ বলে, ইউনশির আর আমার বিয়ে হয়েছে। চুই চিৎকার করে বলে, কিন্তু ও আমার স্ত্রী, আমি ওকে ডিভোর্স দেইনি। ইয়ানিউ বলে, আমাদের 7 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমাদের একটা বাচ্চা আছে। চুই ধীরে ধীরে ইউনশির কাছে যায় আর তার হাত ধরে বলে, চলো আমরা চলে যাই। তখন শাওচিয়ে এসে বলে, খারাপ লোক, আমার মাকে ছাড়ো। চুইশি একটা কাগজ এনে ইউনশিকে দেয়। চুই তাকে নিয়ে আসতে চাইলে ইউনশি তাকে সেই কাগজটা দেয়, যেটা ছিল ডিভোর্স লেটার। ইউনশি বলে, তোমার মা তোমার হয়ে ডিভোর্সে সই দিয়েছিল। চুই এটা দেখে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। ডিভোর্স লেটারে যে তারিখ লেখা ছিল সেটা ছিল চুইর মায়ের মৃত্যুবার্ষিকী, মানে ওই দিন রাতেই চুইর মা মারা গিয়েছিল। সেই ইউনশির গলা ধরে বলে, তুমি কিভাবে পারলে আমার মাকে তোমাকে মুক্ত করে দেওয়ার কথা বলতে? তুমি কিভাবে পারলে আমার মাকে ছেড়ে আসতে? ইয়ানিউ তাকে বাধা দিতে চাইলে চুই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইউনশির যখন অনেক কষ্ট হচ্ছিল, চুই তখন তাকে ছেড়ে দেয়। ইউনশি ইয়ানিউকে গিয়ে তোলে। ইয়ানিউর মা বলে, আমি মানছি তুমি গ্রেট জেনারেল, তার মানে এই না যে তুমি আমার বাড়ির লোককে এভাবে কিডন্যাপ করে নিয়ে যেতে পারবে। তুমি কি ভয় পাচ্ছ না যে তোমার টাইটেল তো তুমি হারাবে, সাথে জীবনটাও হারাবে? ভাগ্নে, আমি তোমাকে বলবো, একটা মেয়ের জন্য নিজের সবকিছু শেষ করে দিও না। চুই হাসতে হাসতে বলে, আমি মৃত্যু থেকে ফিরে এসেছি, নির্বাসনে থাকা এক কয়েদি থেকে ফিরে এসে গ্রেট জেনারেল হয়েছি, শুধুমাত্র আমার একটা ওয়াদা পূরণ করার জন্য। তখন দেখানো হয় শত্রু দলের লোকেরা চুইকে কুকুরের বেল্ট পরিয়ে কুকুরের খাবারই খেতে দিত। চুই সেগুলোই খেত। একসময় তার মনে হয় নিজেকে শেষ করে ফেলতে, কিন্তু পরে সে ভাবতে থাকে, ইউনশি তাকে বলেছিল তুমি কিন্তু ফিরে আসবে, কথা দাও তুমি ফিরে আসবে। চুই তাকে কথা দেয়। ইউনশি তার জন্য পথ চেয়ে বসে আছে, তাই সে আবার খেতে শুরু করে। বর্তমানে চুই বলে, আমি যদি আমার ওয়াদাই পূরণ করতে না পারি তাহলে এই মান সম্মান টাইটেল আমার কাছে তুচ্ছ। আজ আমি ওকে এখান থেকে নিয়ে যাব, আর যে আমাকে বাধা দেবে আমি তাকে ছাড়বো না। সে তলোয়ার ধরলে সবাই ভয় পেয়ে যায়। ইউনশি ইয়ানিউকে তার ছেলেকে দেখে রাখতে বলে চুইয়ের কাছে আসে আর বলে, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। সে মনে মনে বলে, আমি ওকে চিনি, আমি যদি ওর সঙ্গে না যাই তাহলে ও এখান থেকে যাবে না। ইউনশি দেখতে পায় সেখানে একটা মুকুট রয়েছে। তার মনে পড়ে একদিন চুই তাকে বলেছিল, তুমি 3টা বছর অপেক্ষা করো, আমি গ্রেট জেনারেল হয়ে তোমাকে সম্মানীয় একটা বউ বানাবো। চুই ইউনশিকে মুকুটটা পরিয়ে দেয় আর বিয়ের জামাও পরায়। এরপর তাকে নিয়ে চলে যায়। ঘোড়ায় চড়ে যখন তারা যাচ্ছিল তখন আশেপাশের মানুষ তাদেরকে আজে বাজে কথা বলছিল। এরপর ইউনশিকে বউ সাজানো হয়। চুই যখন তাকে দেখে তখন তাদের আগের বারের বিয়ের কথা মনে পড়ে। ওই সময় চুই বলেছিল, আমি এই জীবনে তোমার সাথে থাকতে চাই। ইউনশি বলে, এই জীবন না, আমরা সকল জীবনেই একসাথে থাকবো। চুই ইউনশির কাছে যেতে থাকলে ইউনশি বলে, তুমি আমার কাছে আসবে না, আমি এখন অন্য একজনের স্ত্রী, আমার একটা ছেলে আছে, তুমি যদি আমার কাছে আসো। সে মাথার হেয়ার পিনটা নিয়ে বলে, আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। চুই হেসে বলে, তুমি মরে যাবে তবুও আমার কাছে আসবে না। সে তার হাত ধরে বলে, তাহলে আমাকে মেরে ফেলো। এমনিতেও তোমার আরেক বিয়ের কথা শুনে আমার হৃদয় 1000 বারের চাইতেও বেশি ভেঙেছে। এরপর সে নিজেই তার বুকে আঘাত করে দেয়। ইউনশি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? চুই বলে, হ্যাঁ, আর এটা মাত্র শুরু। এরপরে সে ইউনশিকে বিছানায় ফেলে দেয় আর জোর করে তার পোশাক খুলতে শুরু করে। তার মনে পড়ে প্রথমবার যখন তাদের বিয়ে হয়েছিল তখন ইউনশি তাকে বলেছিল, আমাকে দেখতে কেমন লাগছে? তোমার কি আমাকে কিস করতে ইচ্ছে করছে? চুই এরপর তাকে কিস করে আর বর্তমানে সে তাকে জোর করে কিস করতে থাকে। ইউনশি নিজের হাত খুলে ফেললে চুই কিছু একটা দেখতে পায় আর তার মনে পড়ে আগেরবার সে ইউনশিকে কথা দিয়েছিল সে কখনোই ইউনশিকে কষ্ট পেতে দেবে না। এটা মনে করে সে সেখান থেকে উঠে পড়ে। সে প্রচন্ড কষ্টে কাঁদতে থাকে। এরপর চুই ইউনশির বিয়ের পোশাকটা ছুঁড়ে আগুনে ফেলে দেয় আর বলে, তুমি চলে যাও, আমি আমার ওয়াদা পূরণ করেছি। ইউনশি তাকে ধন্যবাদ জানিয়ে যখন চলে যেতে চায় তখনই একজন সৈনিক সেখানে চলে আসে, যার ফলে চুই ইউনশিকে নিজের কাছে টেনে নেয় আর সৈনিককে বকা দিয়ে বলে, তোমাকে এখানে কে আসতে বলেছে? আসলে এটা হলো চুইর ক্যাম্প। সেই সৈনিক বলে, রাজকুমারের উপদেশটা এসেছে, আমি ওনাকে আটকাতে পারছি না। চুই সৈনিককে বের হয়ে যেতে বলে। এরপর দেখা যায় বাইরে ইয়ানিউ এসেছে। একটু পরে চুই ইউনশিকে ঘোড়ায় করে নিয়ে সেখানে আসে, তবে সে ইয়ানিউর সঙ্গে কোনো কথা বলে না। সে সরাসরি ইউনশিকে নিয়ে চলে যায়। চুই ইউনশিকে একেবারে তাদের বাড়ির সামনে রেখে দিয়ে যায়। একটু পরে বাড়ির সকলে এখানে চলে আসে। তার শাশুড়ি তাকে একটা চর মারে আর হাঁটু গেড়ে বসতে বলে। এরপর বলে, আমাদের বাড়ির এত বছরের মান সম্মান আজ সব তুমি শেষ করে দিয়েছো।
এর মধ্যেই ইয়ানিও চলে আসে। সে ইউনশিকে ওঠায় আর তার মাকে বলে ইউনশি অসুস্থ, তাই আজ সে আপনার সেবা করতে পারবে না, আমি তাকে তার ঘরে নিয়ে যাচ্ছি। এরপরে আমরা ইউনশিকে দেখি যে চুইর কাছ থেকে আসার সময় তার সাথে করে জামার একটা অংশ নিয়ে এসেছিল। সে মনে মনে বলে, মা আপনি কি দেখেছেন, ও ফিরে এসেছে, কিন্তু এখন আমি ওর সাথে থাকতে পারবো না। এরপর বলে, কিন্তু আমি ওকে রক্ষা করব, ওকে কেউ কষ্ট দিতে পারবে না, অপমান করতে পারবে না, আমি ওকে আর কোনো কষ্ট পেতে দেব না। এরপরে সে সেই অংশটা পানিতে ফেলে দিয়ে চলে যায়। পরের সিনে আমরা ইয়ানিওর মাকে দেখি যে একজন মুখোশ পরা লোকের সঙ্গে কথা বলছিল আর বলছিল, অনেক বছর আগে আমরা শাও পরিবার একেবারে শেষ করে দিয়েছি, এখন চুই আবার ফিরে এসেছে আর ও রাজকুমার সুয়ের হয়ে কাজ করে। আজ আমি অনেকভাবেই চেষ্টা করেছি যাতে ও আমাদের বাড়ির লোকেদের ওপর আক্রমণ করে, এর ফলে মহারাজ ওকে শাস্তি দেবে আর রাজকুমার সু একেবারে ক্ষমতাহীন হয়ে পড়বে। সেই মুখোশ পরা লোক বলে, কিন্তু আপনার বাড়ির বউ সকল অপমান সহ্য করে নিয়েছে, তবে সে আপনার পরিবারের কারো ক্ষতি হতে দেয়নি। তার শাশুড়ি বলে, আমি ওকে শাস্তি দেব। তবে সেই লোক বলে, এত তাড়াহুড়া নেই, বরং এখন আমরা তাকে সাথে রাখি, হতে পারে সে আমাদের কাজে আসতে পারে। পরদিন সকালে চুয়ের লোকেরা তার জিনিসপত্র নিয়ে চলে আসে আর বলে, শাও ফ্যামিলির বাড়ি ঠিক করতে সময় লাগবে, তাই আমাদের জেনারেল কিছুদিন আপনাদের বাড়িতে থাকবে। তখন চুই ভেতরে আসে, তার ফুপু হেসে বলে, ভালোই হয়েছে, এখানে থাকাই তোমার জন্য ভালো। চুই বলে, আমার ওই পশ্চিমের প্যাভিলিয়নটা পছন্দ হয়েছে, কিন্তু তার ফুপু বলে, ওইটা আমার ছোট ছেলের প্যাভিলিয়ন। চুই বলে, তাতে কি হয়েছে, আমি ওখানেই থাকবো। লিন তার শাশুড়িকে বলে, মা আপনার ছেলে যখন ফিরে আসবে তখন সে কোথায় থাকবে? চুই বলে, ভাবি তোমার স্বামী বাড়িতে থাকে না, তোমার নিশ্চয়ই অনেক কষ্ট হয়, তবে যাই হোক তোমার হাতে অনেক সময় আছে, তুমি আমার এই মুকুটটা ঠিক করে দাও, আর খবরদার এটা কিন্তু অন্য কাউকে দেবে না, তুমি নিজে ঠিক করবে। আসলে গতকাল সেই ইউনশির হাতে সুইয়ের আঘাত দেখতে পেয়েছিল। এরপরে চুই পশ্চিমের ঘরের দিকে চলে যায়। একটু পরে ইয়ানিও অনেকগুলো জিনিস নিয়ে সেখানে আসে। চুই বলে, ভাইয়া লোকে বলছে তুমি আর ইউনশি নাকি গতকাল আমাকে অভিনন্দন জানাতে গিয়েছিলে, কখন? আমার তো মনে পড়ছে না। ইয়ানিও বলে, তুমি দেখছি অনেক কথাই ভুলে যাও। চুই বলে, আবার অনেকে বলছে গতকাল রাতে নাকি আমি ইউনশির সঙ্গে অনেক কিছু করেছি, আমাদের মধ্যে নাকি সবকিছুই হয়েছে। ইয়ানিও বলে, লোকের কথা আমি বিশ্বাস করি না। চুই হেসে বলে, আসলেই তুমি উপদেষ্টা, এইগুলো কথা সহ্য করার ক্ষমতা তোমার আছে। যাই হোক, এখন যেহেতু আমি এসে গেছি, তাহলে আমিও তোমাদের বাড়িতে থাকবো, যেমন ভাবে আমার স্ত্রী তোমার বাড়িতে থাকে। সে নিজে টোকেনটা ধরে বলে, তুমি কি আরেকটা বাচ্চা চাও? আমার মনে হয় ইউনশি গত রাতে অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে। এইবার ইয়ান রেগে তার কাছে এসে বলে, তুমি ভাবছো এগুলো করে তুমি আমাদেরকে আলাদা করতে পারবে? তুমি ইউনশিকে ভালো করে চেনো, ও মরে যাবে, তবে কখনো ও নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবে না। এখন যেহেতু ও আমাকে বিয়ে করেছে, তার মানে অলরেডি ও তোমাকে ভুলে গেছে, এখন রয়েছে শুধু তোমাদের দুজনার কিছু মিষ্টি স্মৃতি। তবে তুমি যদি ওর সঙ্গে এরকম ব্যবহার করতে থাকো তাহলে সেগুলোও থাকবে না, কারণ ও তোমাকে চরমভাবে ঘৃণা করতে শুরু করবে। সে একটু সামনে এসে বলে, 7 বছর হয়ে গেছে, আমরা এখন সুখী কাপল, আমাদের একটা ছেলে আছে, একমাত্র তুমি আছো যে কিনা এখনো অতীত নিয়ে পড়ে আছো। এই বলে সে সেখান থেকে চলে যায়। চুইয়ের ভীষণ রাগ হচ্ছিল, তবে কথাগুলো তো সত্যি। সে রাগে ইয়ানিউর আনা একটা ফুলদানি ভেঙে ফেলে। এরপর রাতের বেলা চুই তার তীর প্র্যাকটিস করছিল। তার তীরের সঙ্গে একটি ফুলের পাপড়ি লেগে নিচে পড়ে যায়, আর আমরা দেখতে পাই ঠিক তার পাশের প্যাভিলিয়নে অনেকগুলো পাপড়ি পড়েছিল, যেগুলো ইউনশি ঝাড়ু দিচ্ছিল। আসলে এটা হলো ঝো পরিবারের অ্যানসেট্রাল হলের সামনে। লিং এসে বলে, আরে ভাবি, এখানে এত কষ্ট করে লাভ কি? মা তো তোমাকে কখনো ভেতরেই যেতে দেবে না। ইউনশি বলে, তারপরেও এখান থেকেই আমি শাওচির জন্য দোয়া করতে চাই। লিন বলে, কেন, তোমার কি কোনো কিছু নিয়ে ভয় হয় নাকি? শাওচির জন্মসাল। ইউনশি বলে, ইয়ানিউর সঙ্গে বিয়ে হওয়ার 1 মাস পর আমি প্রেগনেন্ট হয়েছি, তাহলে এই সব প্রশ্ন আসে কোথা থেকে? আমার তো মনে হয় তুমি আর মা মিলে এই সব বাজে কথা আশেপাশে ছড়াও। এটা শুনে লিন ঝাড়ু দেওয়া পাপড়িগুলো আবার ফেলে দেয় আর বলে, আসলে আমি হাতের কাজ করেছি তো, তাই আমার মাথাটা একটু ঘুরছে। তখনই তার সামনে দিয়ে একটা তীর চলে যায়। সে বলে, কার এত বড় সাহস হলো? তখন দেখা যায় এটা করেছে চুই। চুই বলে, ও যেমনই হোক এই বাড়ির বড় বউ, তোমার কোনো অধিকার নেই ওর সঙ্গে এইভাবে কথা বলার। সে আবারও একটা তীর ছুঁড়ে মারলে লিন দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। চুইর মনে পড়ে আগে ইউনশি তাকে দেখলে দৌড়ে তার কাছে আসতো, এখনো ইউনশি তার কাছে আসে, তবে সে তাকে জেনারেল বলে সম্বোধন করে। চুই তাকে ধরে বলে, এই দেখো, এমন একটা পরিবার তুমি থাকো, 7টা বছর হয়ে গেছে, তারপরও তারা তোমাকে অ্যানসেট্রাল হলে পর্যন্ত যেতে দেয়নি। এরপরে সে তাকে টেনে নিয়ে যেতে থাকে। ইউনশি বলে, আমি এখন ভেতরে যেতে পারবো না। চুই বলে, কে বলেছে পারবে না? সে তাকে কাঁধে করে নিয়ে ভেতরে চলে যায়। এরপরে সে তাকে নিচে রেখে বলে, এই পরিবারের জন্য তুমি এত কষ্ট করছো, আমি বুঝতে পারছি না ইয়ানিউ কোন দিক থেকে আমার থেকে ভালো। ইউনশি বলে, ঝো পরিবার অনেক সম্মানীয় আর জ্ঞানীদের পরিবার, আমার স্বামী যুবরাজের উপদেষ্টা, মন্ত্রীরা তাকে সম্মান করে, মহারাজ তাকে আদর করে, তোমার মতো সামান্য একটু ক্ষমতা নিয়ে সে এত বড়াই করে না। চুই বলে, সামান্য একটু?
আমি অন্য দেশে নির্বাসনে চলে গিয়েছিলাম, সেখান থেকে যুদ্ধ করে রাজ্যকে বাঁচিয়ে ফিরেছি, আর তোমার কাছে আমি সামান্য। ইউনশি বলে, এটা শুধুমাত্র তোমার ভাগ্য ছিল, তুমি নিজেকে এত বড় মনে করো না। তুমিও মহারাজের কাছে শুধুমাত্র একটা পোষা প্রাণী। এই ক্ষমতা একদিন আবার তোমাকে শেষ করে ফেলবে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো তোমার বাবা নিজে। চুই রেগে গেলে ইউনশি বলে, না, তুমি তোমার বাবার মতো এত যোগ্য না। তুমি তো যুবরাজের বিরুদ্ধে গিয়ে রাজকুমার সুয়ের হয়ে কাজ করছো। যে কোনো সময় তুমি শেষ হয়ে যেতে পারো। তোমার সঙ্গে থেকে একবার আমি আমার জীবন শেষ করেছি, আর না, এখন একমাত্র ঝৌ ফ্যামিলি আমাকে বাঁচাতে পারে, একমাত্র ইয়ানিও আমাকে বাঁচাতে পারবে। এগুলো কথা শুনে চুই জোরে জোরে হাসতে থাকে। এরপর সে উঠে অ্যানসেট্রাল হলের ছবিগুলোর দিকে তাকিয়ে বলে, তোরা অনেক ভালো, তাই না? সে তাদের দিকে তীর ছুঁড়ে মারে আর বলে, তাহলে জাহান্নামে চলে যা, তোরা সবাই জাহান্নামে চলে যা। মুহূর্তের মাঝে সেখানে আগুন ধরে যায়। ইউনশি তাকে থামাতে যেতে চাইলে চুই তাকে সেখানে একটা টেবিলের উপর শুইয়ে তাকে কিস করতে থাকে, যাতে ইউনশি চিৎকার করতে না পারে। চারদিকে আগুন লেগে যায়। বাড়ির একজন সেবক দেখতে পায় যে অ্যানসেট্রাল হলে আগুন লেগেছে, তাই সে সবাইকে ডাকে আর এরপর পানি ঢালতে শুরু করে। লিন বলে, মা, ভেতরে কি ইউনশি আছে? একটু আগে ও এখানেই ছিল। ইয়ানিও এটা শুনে চিৎকার করতে থাকে আর ভেতরে যেতে চায়, তবে তার মা বলে মাঝরাতে অ্যানসেট্রাল হলে গিয়ে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে, যে ভেতর থেকে বের হবে তাকে যেন মেরে ফেলা হয়। ইয়ানিও শুধু চিৎকার করতে থাকে আর আগুন নিভাতে বলে। ভেতরে ইউনশি বলে, চুই, এখন যদি আমরা বের না হই তাহলে আমরা বাঁচতে পারবো না। চুই বলে, তুমি কি আমার সঙ্গে মরতে রাজি না? তুমি তো বলেছিলে তুমি আমার সঙ্গে বাঁচতে চাও, আমার সঙ্গে মরতে চাও। ইউনশি মনে মনে ভাবে, আর যদি আমরা একসঙ্গে মরে যাই তাহলে কি পরের জন্মে আবার আমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারবো? এরপর সে চুইকে কিস করতে থাকে, যার ফলে চুইও তাকে কিস করতে শুরু করে। সে বলে, ইউনশি, তুমি এখনো আমাকে ভালোবাসো, তাই না? বাইরে আগুন দেখে সবাই অনেক কান্নাকাটি করছিল, তবে তখনই চুই ইউনশিকে নিয়ে বের হয়, যেটা দেখে সবাই খুশি হলেও ইউনশির শাশুড়ি খুশি হয় না। চুই বলে, ও ভুল করে একটা মোমবাতি ফেলে দিয়েছিল, যার ফলে আগুন লেগে গিয়েছিল, আর আমি এসে ওকে বাঁচিয়েছি। ইয়ানিও দৌড়ে গিয়ে তাকে নিজে কোলে নেয়। এরপর ইয়ানিও বলে, আজ তুমি আমার স্ত্রীকে বাঁচিয়েছ, আজ আমি তোমার কাছে অনেক বড় ঋণী হয়ে গেলাম। সবাই চলে গেলে লিন বলে, মা, আপনি কি ওকে কিছু বলবেন না? তার শাশুড়ি তাকে ধমক দিয়ে সবাইকে এখান থেকে চলে যেতে বলে। সে মনে মনে বলে, ও এত বড় কাজটা করার সাহস কোথায় পেল? ও কি এই হলের সিক্রেট জানে নাকি? এরপর দেখা যায় ইউনশি অজ্ঞান হয়েছিল আর ইয়ানিও তার সেবা করছিল। তখনই ইউনশির জ্ঞান ফেরে। ইয়ানিও বলে, তোমার মধ্যে অনেক বিষাক্ত ধোঁয়া চলে যাচ্ছে, ডাক্তার এই ওষুধটা দিয়েছে। তবে ইউনশি তাকে বাধা দেয়। তখন সে দেখতে পায় দরজার বাইরে থেকে চুই হয়তো তাকে দেখছে, তাই সে উঠে বলে, তুমি নিজেই লাগিয়ে দাও। ইয়ানিও এরপরে সেই ওষুধটা লাগিয়ে দেয়। বাইরে চুইর হাতেও ওষুধ ছিল। সে তখন সেখান থেকে চলে যায়। ইয়ানিও ইউনশিকে বিশ্রাম করতে বলে বাইরে আসে। সে চুইকে বলে, দাঁড়াও, তুমি তুমি কি চাইছো? তোমার আর তোমার পরিবারের জন্য ইউনশি একবার মরতে মরতে বেঁচেছে, এখন আবার কি তুমি ওকে মেরে ফেলতে চাইছো? চুই বলে, এর মানে কি? ইয়ানিও বলে, ওই দিনও তোমাদের পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ইউনশি কোনো মতে তোমার মাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছিল। তখনই ইয়ানিও সেখানে পৌঁছায়। সে বলে, আন্টি, আমি ইউনশিকে বিয়ে করতে রাজি আছি। চুইয়ের মা ইউনশির হাতে সেই ডিভোর্স লেটারটাই ধরিয়ে দেয় আর বলে, তুমি ইয়ানিওকে বিয়ে করো, এরপর ঝৌ পরিবারেই থাকবে। তুমি মনে রাখবে, তোমাকে বাঁচতে হবে। বর্তমানে ইয়ানিও বলে, তুমি জানো তোমার বিয়ে করা নতুন বউ বাড়িতে ছিল, এলাকার মানুষ তাকে ব্রথালে বিক্রি করে দিতে চেয়েছিল। এত কিছুর পরে ও এখন একটু ভালো আছে। তুমি যদি সত্যি ওকে ভালোবেসে থাকো তাহলে এখন তোমার উচিত ওকে ওর মতো থাকতে দেয়া। এই বলে সে চলে যায়। এরপরে চুই ভাবতে থাকে, এই 7 বছরে তুমি কি কি সহ্য করেছো। তখনই রাজকুমার সু সেখানে আসে। সে বলে, আমি খবর পেয়েছি ঝো পরিবার একটা সিক্রেট মেসেজ নিয়ে এক জায়গায় যাচ্ছে। চুই বলে, এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। তার সৈনিক বলে, আমরা সেনাদের তৈরি করছি। চুই বলে, দরকার নেই, এর জন্য আমি একাই যথেষ্ট। এরপর দেখা যায় জঙ্গলের মধ্যে একটা ক্যারেজ যাচ্ছিল। তখন চুই সেখানে চলে আসে। সে সকলকে মেরে ক্যারেজ থেকে যখন একজনকে বের করে তখন সে দেখতে পায় এটা তো ইউনশি। ইউনশি বলে, জেনারেল, আপনি নিশ্চয়ই হতাশ হয়েছেন। তখন দেখানো হয় সে তার শাশুড়ির কাছে গিয়ে বলে, মা, চুই কোনো কারণ ছাড়া অ্যানসেট্রাল হল হয়তো পোড়ায়নি, সে হয়তো কিছু একটা প্ল্যান করেছে। তার শাশুড়ি বলে, কিন্তু আমরা তো ওর শত্রু না। ইউনশি বলে, তাহলে আপনি ওকে পরীক্ষা করে দেখুন। সে তার কানে কানে একটা কথা বলে। তার শাশুড়ি বলে, এক সময় তো তুমি ওকে ভালোবাসতে, আমি তোমাকে কেন বিশ্বাস করব? ইউনশি বলে, কারণ ও আসার পর থেকে শুধুমাত্র আমাকে বুলি করছে, ওর প্রতি কোনো ভালোবাসাই এখন আর আমার নেই। তার শাশুড়ি বলে, কিন্তু এই কাজটা করবে কে? ইউনশি বলে, আমি করব। বিনিময়ে আমি শুধু চাই আপনি আমাকে আর সাউজিকে আপনাদের ফ্যামিলি ট্রিতে ওঠাবেন। বর্তমানে চুই বলে, তুমি একা এখানে চলে এসেছো, তুমি কি মনে করো তোমাকে মারার সাহস আমার নেই? ইউনশি বলে, মেরে ফেললেও আমি খুশি হব যে আমি আমার পরিবারের জন্য মরতে পেরেছি, এতে আমার কোনো দুঃখ থাকবে না। চুই বলে, তুমি ভুলে গেছো কিভাবে এই ঝো পরিবার আমার পুরো পরিবারকে কত কষ্ট দিয়েছে? ইউনশি বলে, মানুষ বদলায়, এখন যদি
আপনি ঝো পরিবারের শত্রু হন, তার মানে আপনি আমার শত্রু। চুই বলে, একদিন আমি এই পুরো ঝো পরিবার শেষ করে ফেলবো, এমনকি তোমার ছেলেকেও। এই বলে সে চলে যায়। ইউনশি মনে মনে বলে, আমাকে দোষ দিও না, তুমি আর শাওচি যেন ভালো থাকো, এই জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এরপর দেখা যায় ইয়ানিউর মা যুবরাজের সঙ্গে কথা বলছে। আসলে যুবরাজের সঙ্গে মিলেই সে কাজ করে, আর ওই দিন ওই কালো মুখোশ পরা লোকটাও যুবরাজই ছিল। আজ যুবরাজ বলে, আপনি চুইকে মেরে ফেলতে পারবেন না, কারণ বাড়ি ভর্তি মানুষ, তাছাড়া এখন সে আপনার বাড়িতেই থাকছে। আর যেহেতু চুই ইউনশির অনেক কেয়ার করে, তাহলে তাকেও আপনার সাথেই রাখতে হবে, যাতে সময় হলে আমরা তাকে ব্যবহার করতে পারি। এরপর দেখা যায় অ্যানসেটাল হল আবার সাজানো হয়েছে। আজ ইউনশি আর শাওচিকে এই ঝো পরিবারের ফ্যামিলি ট্রিতে জায়গা দেওয়া হয়েছে, মানে এই পরিবারের একজন হিসেবে তাদের নাম ফ্যামিলি ট্রি এর খাতায় ওঠানো হয়েছে। ইউনশির মনে পড়ে ওই দিন রাতে তার শাশুড়ি তাকে বলছিল, তোমার আর তোমার পেটের সন্তানকে বাঁচতে হবে। আমি তোমার বাচ্চার নাম রেখেছি, ওর নাম হবে শাওচি। আমি দোয়া করি ও যেন বড় হয়ে অনেক সুন্দর একটা জীবন কাটায়। বর্তমানে ইউনশি সেই ফ্যামিলি ট্রি এর নোটিশ হাতে নিয়ে মনে মনে বলে, মা, আমি বাঁচবো, আমি আমার মিশন কমপ্লিট না করে এই পৃথিবী ছেড়ে যাব না। বাইরে থেকে চুই এগুলো দেখছিল আর সেও খুশি ছিল। এরপরে চুইয়ের সামনে দিয়ে ইউনশি আর তার ছেলে চলে যায়। পরের সিনে দেখা যায় মহারাজ বলছে, অন্যের বউকে নিয়ে গিয়েছিলে, অন্যের বাড়িতে অ্যানসেটাল হলে আগুন ধরিয়ে দিয়েছো, এরকম হাজারো নালিশ আসছে তোমার নামে। রাজ্যকে বাঁচাতে তুমি যদি যুদ্ধ না করতে, তাহলে আমি এর শাস্তি দিতাম। চুই বলে, মানুষ আমার গুলোই দেখে, আর ইউনশি যে আমার বউ নিয়ে গিয়েছে সেটা কেউ দেখে না। মহারাজ রেগে গেলে চুই বলে, মহারাজ, আমি আমার টাইটেল, আমার স্যালারি, আমার সবকিছু বিসর্জন দিতে রাজি আছি, আমি শুধুমাত্র চাই আপনি আমার স্ত্রীকে ফিরিয়ে দিন। মহারাজ রেগে দাঁড়িয়ে যায়। সে বলে, আমি তোমাকে পুরস্কার দিয়েছি, সেগুলো তুমি অপমান করছো। চুই বলে, আমি শুধু বলতে চাইছি আমি একজন জেনারেল, আমি রাজ্যকে বাঁচাতে পারি, কিন্তু আমার স্ত্রীকে না। এটা কেমন কথা? তাহলে আমি কিসের পুরুষ? মহারাজের রাগ দেখে রাজকুমার সু বলে, বাবা, জেনারেল আবেগে কথাগুলো বলছে, ওনাকে শাস্তি দেবেন না। মহারাজ বলে, অন্য স্ত্রী নিয়ে টানাটানি করলে? চুই চিৎকার করে বলে, ইউনশি আমার স্ত্রী। মহারাজ বলে, ওকে এখনই নিয়ে যাও, আর 20টা বেতের আঘাত দেবে। রাজকুমার সু বলতে থাকে, বাবা, জেনারেল অলরেডি অসুস্থ। কিন্তু চুই শুধু এক কথাই বলতে থাকে যে, মহারাজ, আমার স্ত্রী আমাকে ফিরিয়ে দিন, মহারাজ, আমাকে শুধু আমার স্ত্রী ফিরিয়ে দিন। আর মহারাজ তার প্রত্যেক কথায় শাস্তি আরো বাড়িয়ে দেয়। এক পর্যায়ে 80টা বেতের বাড়ি দিতে বলে। এরপরে চুইকে বেতের আঘাত দেওয়া হচ্ছিল, তারপরও সে শুধু বলছিল, মহারাজ, আমার স্ত্রী আমাকে ফিরিয়ে দিন। এদিকে ইউনশিরা খাবার খাচ্ছিল, তখন লিন এসে বলে, মা, মহারাজ নাকি জেনারেলকে 80টা বেতের আঘাত দিয়েছে, আর সে এখন অজ্ঞান হয়ে গেছে। রিয়ানিউ ইউনশির হাত ধরে, যাতে ইউনশি হাতের খাবার ফেলে না দেয়। এরপর সে বলে, মা, আপনি চিন্তা করবেন না, আমি ডাক্তার এনে চুইকে দেখতে যাচ্ছি। লিন বলে, শুনেছি সে নাকি মহারাজকে বলেছে যে সে ভাবিকে চায়, আর এই জন্য মহারাজ রেগে তাকে এতগুলো শাস্তি দিয়েছে। তার শাশুড়ি বলে, তোমরা সবাই এখান থেকে চলে যাও। ইউনশি চলে যায়, তবে লিন সেখানেই বসে থাকে। তার শাশুড়ি বলে, তুমি গেলে না কেন? লিন বলে, মা, বাবা জেনারেলের নামে মহারাজের কাছে নালিশ করেছে, আর এই জন্যই তো জেনারেলের এত শাস্তি হলো। তার শাশুড়ি বলে, তোমার বাবা আর তোমাকে পুরস্কার দেওয়া হবে। ইউনশি চুইয়ের ঘরের সামনে গিয়ে আড়াল থেকে দেখতে থাকে। সে দেখে দাসীরা তাড়াহুড়া করে পানি নিয়ে যাচ্ছে। ডাক্তার চলে যাওয়ার সময় চুইয়ের সৈনিককে বলে, আমি সবচেয়ে ভালো ওষুধ দিয়েছি, এখন যদি ওনার জ্বর না কমে আমার কিচ্ছু করার নেই। তারা চলে গেলে ইউনশি সেই ঘরে যায়। সে দেখতে পায় চুই উপর হয়ে শুয়ে আছে, আর সে এখনো বিড়বিড় করে বলছে, মহারাজ, আমার স্ত্রী আমাকে ফিরিয়ে দিন। ইউনশি এগুলো দেখে কাঁদতে শুরু করে। সে চুইয়ের মাথাটা নিজের কোলে নেয়, আর এরপর রুমাল দিয়ে তার মাথা মুছে দেয়। ইউনশি কেঁদে কেঁদে তখন একটা গান গাইতে শুরু করে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। 15 বছর আগে চুই দেখতে পায় তাদের বাড়ির সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছে। হঠাৎ করেই সেই মেয়েটি তার কাছে আসে, আর তাকে একটা পিঠা দিয়ে বলে, আজ আমার জন্মদিন, দেখো মা আমাকে কত সুন্দর জামাটা কিনে দিয়েছে। এরপরে সে তার সাথে থাকা মহিলার সঙ্গে চলে যায়। কয়েকদিন পরে চুই তার মায়ের সঙ্গে খাবার খাচ্ছিল, তখন সে একটা বাচ্চা মেয়ের কান্না শুনতে পায়। সে বলে, মা, কে কাছে? তার মা বলে, ওই পাহাড়ের গুহায় একটা বাচ্চা মেয়েকে ফেলে রাখা হয়েছে, তার বাবা মা কেউ নেই, সে অনাথ। বেশিরভাগ অনাথ বাচ্চাদেরকেই যদি কেউ নিতে না চায়, তাহলে এলাকার মানুষজন ওই গুহায় এনে ফেলে যায়। তুমি কিন্তু সেখানে যাবে না। তবে একটু পরেই চুই একটা মশাল নিয়ে সেখানে যায়। সে মেয়েটিকে চিনতে পারে, আসলে এটাই ছিল ইউনশি, যে কিনা তাকে জন্মদিনের পিঠা খেতে দিয়েছিল। চুই বলে, তুমি আমার হাত ধরে উপরে উঠে আসো। তবে ইউনশির হাত উপরে পৌঁছায় না, তাই চুই নিজে লাফ দিয়ে সেখানে নেমে যায়, আর তাকে বলে, তুমি ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে, আমার মা ঠিক আমাকে খুঁজতে চলে আসবে, চলো আমি তোমাকে একটা গান শোনাই। আর তখন সে এই গানটাই গিয়েছিল যেটা বর্তমানে ইউনশি গাইছে। এরপর ইউনশি বলে, ওই দিনও তুমি আমাকে বাঁচাতে এসেছিলে, কিন্তু যখন তুমি দেখলে তুমি আমাকে গুহা থেকে নিয়ে যেতে পারবে না, তখন তুমি নিজে আমার সঙ্গে থেকে গিয়েছিলে, বলেছিলে তোমার পরিবার আসবে তোমাকে খুঁজতে। এতগুলো বছর হয়ে গেছে, এখনো কেন তুমি এমন? তুমি কেন আমাকে ছেড়ে যেতে পারো না? এগুলো বলে সে কাঁদছিল। এভাবেই রাত পার হয়ে সকাল হয়ে যায়।
ইউনশি চুইকে বালিশে শুয়ে দিয়ে যখন আসতে চায় তখন চুই তার হাত ধরে ফেলে। ইউনশি তার হাত ছাড়িয়ে নিচে আসলে চুই ঘুমের ঘরে তাকে ডাকতে থাকে আর বলে, তুমি আমার জন্য অপেক্ষা করো। ইউনশির মনে পড়ে ওই দিন সে তার শাশুড়ি আর যুবরাজের কথা আড়াল থেকে শুনতে পেয়েছিল। ইউনশি এরপর বাইরে চলে আসে। তখন সে দেখতে পায় ছাতা নিয়ে ইয়ানিউ সেখানে দাঁড়িয়ে আছে। ইউনশি বলে, তুমি কি সারা রাত এখানেই দাঁড়িয়েছিলে? ইয়ানিউ বলে, আমি দেখলাম বৃষ্টি হচ্ছে তাই ছাতা নিয়ে আসলাম। তবে ইউনশি দেখতে পায় তার শরীরে অনেক জায়গায় ভেজা, অর্থাৎ সে সারা রাত এখানেই ছিল। এরপরে তারা আসছিল, তখন হঠাৎ করে ইয়ানিউ বলে, ইউনশি তুমি কি এখনো ওকে ভালোবাসো? তুমি যদি ওকে ভালোবাসো তাহলে তুমি ওর সঙ্গে থাকতে পারো, আমি মাকে ম্যানেজ করব, আর শাওচির পরিচয়ের ব্যাপারেও আমি মাকে বলবো। ইউনশি, আমি চাই না তুমি এত কষ্ট করো। ইউনশি বলে, আমি শুধু চাই ও যাতে আমার জন্য না মারা যায়। আমি এখন তোমার স্ত্রী, আমি অবশ্যই তোমার সাথে থাকবো, আর আমার তোমাকে দেওয়া কথা রাখবো। যদি তুমি আমাকে ধোকা না দাও, আমি তোমাকে ধোকা দেব না। ইয়ানিউ এই কথায় খুশি হয়। একটু পর চুইর জ্ঞান ফিরে আসে। সে উঠে বসলে তার সৈনিক আসে। তার সৈনিক পায়েস নিয়ে আসতে বলে। পায়েস আনলে চুই পায়েস দেখে ভীষণ অবাক হয়। সে বলে, এটা কে রান্না করেছে? একমাত্র মা আর ইউনশি জানে যে আমার এমন পায়েস পছন্দ। ও কি এখানে এসেছিল? তার সৈনিক বলে, আপনি ওনার জন্য 80টা বেতের বাড়ি খেয়েছেন, তারপরও সে একবারও আপনাকে দেখতে আসেনি। চুই তার দিকে একটা বালিশ ছুঁড়ে মারে। এরপর সে দেখতে পায় সেখানে ইউনশির রুমাল রয়েছে। সে বুঝতে পারে ইউনশি এখানে এসেছিল। চুই বলে, আমি এখনই ওকে দেখতে যাচ্ছি। তার সৈনিক বলে, আপনি এটা করতে পারবেন না, আমাকে রাজকুমার সু বলেছে আপনি যেন কোথাও না যান। তবে চুই তাকে ধাক্কা দিয়ে চলে যায়। সে সরাসরি চলে আসে ইউনশির ঘরে আর তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এরপর তাকে কিস করে দেয়। ইউনশি তো কোনোভাবেই তাকে সরাতে পারছিল না। এরপরে চুই থেমে গেলে ইউনশি বলে, জেনারেল আপনার বিশ্রাম নেওয়া উচিত। চুই বলে, তুমি আমার ঘরে এসেছিলে তাই না? তুমি আমার জন্য পায়েস রান্না করেছো। সে তার রুমালটাও দেখায়। ইউনশি বলে, আপনার ভাই আমাকে বলেছিল আমি যেন আপনার দেখাশোনা করি, আর এই জন্যই আমি আপনার জন্য পায়েস রান্না করেছিলাম। চুই রুমালটা দেখিয়ে বলে, তাহলে এটা কি? ইউনশি বলে, পায়েস রান্না করার পর আমি দেখতে পাই আপনি এখনো অজ্ঞান, তাই আপনার ঘরে গিয়েছিলাম, তখন হয়তো ভুলে রুমালটা পড়ে গিয়েছিল। চুই বলে, এসবের কি কোনো কারণ আছে? তুমি আমাকে বলতে পারো তুমি আমার থেকে কেন দূরে সরে যেতে চাইছো? আমি আমার জীবন দিয়ে হলেও সেটা সমাধান করব। ইউনশি সরে গিয়ে বলে, আপনার জীবন আপনার বাবা মায়ের দেয়া, আমি সেটা নিতে পারবো না। আপনি যদি সত্যি আমার চিন্তা করেন তাহলে আমাকে ছেড়ে দিন, আর জো ফ্যামিলিকে ছেড়ে দিন। চুই বলে, তুমি কি ভুলে গেছো এই জো ফ্যামিলি আমার পরিবারকে কত কষ্ট দিয়েছে? ইউনশি পেছনে ঘুরে বলে, আমিও জো ফ্যামিলির একজন। আমি একদিন এই ফ্যামিলির ইনচার্জ হব আর আমার পরিবারকে রক্ষা করব। চুই পেছন থেকে তাকে ধরে বলে, তুমি আশা করেছিলে আমি যেন যুদ্ধে মরে যাই তাই না? আমি যেন আর ফিরে না আসি, তাহলে তুমি তোমার দুর্বল স্বামীর সঙ্গে থাকতে পারবে। ইউনশি বলে, হ্যাঁ ঠিক, তুমি ফিরে না আসলে ইয়ানিউ আর শাওচির এত কষ্ট হতো না। চুই বলে, তাহলে তুমি আমাকে বলো আমি তোমার কাছে কি? ইউনশি বলে, তুমি আমার কাছে মরা। এটা শুনে তো চুইয়ের মাথা একেবারে নষ্ট হয়ে যায়। সে তাকে তুলে নিয়ে বিছানায় ফেলে। সে বলে, আমি যেহেতু মরা, তাহলে আমি ভূত হয়ে তোমাকে অতীত মনে করিয়ে দিই। সে তাকে কিস করতে থাকে। তখনই তারা শুনতে পায় বাইরে ইউনশির শাশুড়ি এসেছে। এরপরে ইউনশি গিয়ে দরজা খোলে। তখন তার শাশুড়ি ভেতরে ঢুকে যায়। ইউনশিও তার পেছনে পেছনে আসে। তার শাশুড়ি বিছানার দিকে যেতে চাইলে ইউনশি বলে, মা, এই পর্দাটা আপনি দিয়েছেন যেখানে 100টা বাচ্চার ছবি আছে, আমাকে ক্ষমা করবেন মা, তারপরও আমি প্রেগনেন্ট হতে পারছি না। তার শাশুড়ি বলে, তুমি ওই দিন ভালো কাজ করেছো। আমি এখন বুঝতে পেরেছি ও কেন আমাদের বাড়িতে এসেছে। তাই ও যাতে আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সে তখন ইউনশিকে একটা ওষুধ দেয় আর বলে, এটা হলো দুর্বলতার ওষুধ, তুমি একটা সুযোগ পেয়ে ওর আঘাতে এই ওষুধটা লাগিয়ে দিও। এটা ওকে মারবে না, তবে ওকে এতটাই দুর্বল করে দেবে যে ও আর তলোয়ার হাতে নিতে পারবে না। ইউনশি এটা শুনে মাটিতে বসে পড়ে আর বলে, আমি ওকে কত অপমান করেছি, ও আমার দেওয়া ওষুধ কেন নেবে? তার শাশুড়ি বলে, এই ব্যবস্থা তোমাকেই করতে হবে। যদি এইটুকু করতে না পারো তাহলে কি করে তুমি এই পরিবারের ইনচার্জ হবে? এটা যদি তুমি না করতে পারো তাহলে আমি এই বাড়ির ইনচার্জ লিংকে বানিয়ে দেব। এই বলে সে চলে যায়। ইউনশি ওষুধটা দেখছিল, তখনই চুই টেনে তাকে নিচে ফেলে আর এরপর তার পোশাক খুলে বলে, এই ওষুধটা আমাকে লাগিয়ে দাও। সে ওষুধটা ইউনশির হাতে ঢালে আর বলে, ওই বুড়ো মহিলা তার ছেলে চাইতেও আমাকে দুর্বল বানাতে চায়। তুমি অপেক্ষা করছো কেন? তুমি লাগিয়ে দাও। ইউনশি বলে, তুমি সবকিছু শুনেছো, তাহলে কেন এটা লাগাতে চাইছো? চুই বলে, তুমি এই বাড়ির বউ হয়েছো, আর যদি তুমি এটা না করো তাহলে বাড়ির সকল ক্ষমতা চলে যাবে লিনের হাতে। তুমি কি এটা চাও? ইয়ানিউ তোমাকে সাহায্য করতে পারবে না, আমি পারবো। তুমি আমাকে এটা লাগিয়ে দাও। ইউনশি বলে, তুমি পাগল হয়ে গেছো। চুই বলে, তুমি এই পরিবার বেছে নিয়েছো, তার মানে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন বেঁচে থাকবে। আমি তো 7 বছর আগেই মরে গেছি, তাহলে এখন কেন এটা লাগিয়ে দিচ্ছ না? আর যদি আমি নিজের কানে এটা না শুনতাম তাহলে কি তুমি এটা আমাকে লাগিয়ে দিতে পারতে? ইউনশি সরে যায়। চুই ব্যান্ডেজটা খুলে বলে, যদি তুমি ওষুধটা না লাগাও তাহলে আমি বুঝবো তুমি এখনো আমাকে ভালোবাসো। এই বলে সে তার সামনে বসে পড়ে। ইউনশি ওষুধটা লাগাচ্ছিল না। এটা দেখে চুই বলে, আমি জানতাম
তুমি এখনো আমাকে ভালোবাসো। কিন্তু মুহূর্তের মাঝেই সে চুপ হয়ে যায় আর জোরে জোরে হাসতে থাকে। আসলে ইউনশি তার আঘাতে ওষুধটা লাগিয়ে দিয়েছে। সেও কাঁদছিল। চুই তাকে শুইয়ে দিয়ে তাকে কিস করে আর এরপর বলে, তুমি যদি আমার জীবন নিতে চাও তাহলে নিয়ে নাও। এটা বলার সাথে সাথেই তার মুখ দিয়ে ব্লিডিং শুরু হয়ে যায়। চুই ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর ইউনশি রক্তমাখা শরীর নিয়ে সেখানেই পড়ে থাকে। চুই অসুস্থ শরীর নিয়ে কোনো মতে তার প্যাভিলিয়নে গিয়ে পৌঁছায়। আর এদিকে ইউনশি ব্যান্ডেজটা দেখছিল আর সে মনে মনে বলে, মা, এইমাত্র আমি ওকে আঘাত দিয়েছি। তখনই শাওচি সেখানে আসে। ইউনশি বলে, তুমি এখানে কেন এসেছো? শাওচি বলে, আমি এইমাত্র স্বপ্ন দেখলাম ওই বাজে লোকটা তোমাকে অনেক বুলি করছে। ইউনশি বলে, ওটা বাজে লোক নয়, সে হলো। কিন্তু এরপর সে আর কিছু বলতে পারে না। সে বলে, সে তোমার আঙ্কেল। শাওচি বলে, আমি পারবো না ওনাকে আঙ্কেল ডাকতে, উনি একটা বাজে লোক। মা, তুমি কেন কাঁদছো? ইউনশি বলে, আমি শুধু ভাবছি তোমার বাবার জীবন কত কষ্টের। সে তাকে জড়িয়ে ধরে আরো কাঁদতে থাকে। পরের দিন রাজকুমার সু তার সৈনিকদের নিয়ে এসেছে ঝৌ ম্যানশনে আর বলে, আপনাদের বাড়িতে জেনারেলকে বিষ দেওয়া হয়েছে। মহারাজ আমাকে পাঠিয়েছে এই বিষয়ে ইনভেস্টিগেট করতে। ইউনশির শাশুড়ি বলে, এখন আপনি কি ইনভেস্টিগেট করতে এসেছেন নাকি আমাদের পরিবারকে ফাঁসাতে এসেছেন? যেহেতু আমাদের বাড়িতে উনি অসুস্থ হয়েছে, তার মানে এটা আমরা খুঁজে বের করব। তখন সে ইশারা দিলে একজন দাসী চলে যেতে চায়। তবে চুইর সৈনিক সুদা তাকে আঘাত করে দেয়। দেখা যায় ওই দাসীর শরীরে বিষ ছিল আর তার কানে ছিদ্র দেখে বোঝা যায় সে অন্য রাজ্যের, অর্থাৎ এটা ইউনশির শাশুড়ির একটা চাল। তবে তারপরও রাজকুমার সু পুরো বাড়ি সার্চ করতে বললে ইউনশি বলে, কোনো প্রয়োজন নেই, আমি জানি কে জেনারেলকে বিষ দিয়েছে। সে বিষের বোতলটা নিয়ে সেখানে আসে আর মাটিতে বসে বলে, এই কাজ আমি করেছি। তারা তো প্রচন্ড অবাক হয়ে যায়। শাশুড়ি লিনকে ইশারা দিলে লিন মাথা ঘোরার নাটক করে। তার শাশুড়ি বলে, আমার ছোট বউ রক্ত দেখতে পারে না, তাই ওর শরীরটা একটু খারাপ, ও বরং ঘরে চলে যাক। রাজকুমার সু বলে, আমি এই ক্রিমিনালকে নিয়ে যাচ্ছি। কিন্তু ইউনশির শাশুড়ি বলে, আপনি কেন নেবেন? সকল অপরাধীর কেস দেখে বিচারমন্ত্রী। তখনই লিন বিচারমন্ত্রীকে নিয়ে আসে আর তারা ইউনশিকে নিয়ে চলে যায়। রাজকুমার সু তাকে আটকাতে পারে না। এদিকে দেখা যায় ইয়ানিও মহারাজের কাছে ছিল। সে মূলত এখানে একটা রিপোর্ট দিতে এসেছে। তখনই মহারাজের এনোচ আসে। সে বলে, মহারাজ, আমরা ক্রিমিনালকে ধরতে পেরেছি। সে হলো রাজ উপদেষ্টার স্ত্রী। এটা শুনে ইয়ানিও নিচে বসে বলে, এটা অসম্ভব, আমি ওকে ছোটবেলা থেকে চিনি, ও অনেক ভালো, ও এই কাজ করতেই পারে না। মহারাজ বলে, যদি আমার আগেই সন্দেহ না হতো আমি ভোর সকালে তোমাকে এখানে ডেকে আনতাম। তোমাকে আমি বারবার বলছি মিলিটারির কোনো কাজে তুমি আসবে না, তাহলে কিন্তু তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। ইয়ানিও বলে, মহারাজ, আমার স্ত্রী হাজার হলেও একটা মেয়ে, আমি তাকে বাড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞেস করি। মহারাজ বলে, তুমি কোনোভাবেই বুঝতে পারছো না, চুই জেনারেলদের লিডার, ওকে যে মারতে চেয়েছে তাকে যদি আমি জেলখানায় না রাখি তাহলে জনগণ আমাকে কি ভাববে? কিন্তু ইয়ানিও বারবার বলতে থাকে, একবার আপনি ভেবে দেখুন। মহারাজ তখন সেখান থেকে চলে যায় আর বলে যায় ইয়ানিও যেন এই ঘর থেকে এক পাও বের না হয়। এরপরে দেখা যায় ইউনশিকে চরমভাবে শাস্তি দেওয়া হচ্ছিল। গার্ডেরা তাকে জিজ্ঞেস করে, তাড়াতাড়ি বলুন যে ওই বিষের অ্যান্টিডোট আপনি কোথায় রেখেছেন। তবে ইউনশি বলে, এগুলোই কি পারো তোমরা? জেলখানায় কি এর চেয়ে কঠিন শাস্তি নেই? জেলখানায় নাকি পানিবন্দি ঘর আছে? গার্ডেরা হেসে বলে, হ্যাঁ, এটা ভালো কথা, আপনাকে সেখানে রাখলে আপনি 2 দিনের মধ্যেই সত্যি কথা বলে দেবেন। আসলে ইউনশি হয়তো অন্য কিছু প্ল্যান করছে। এদিকে চুইর জ্ঞান ফিরে আসে। রাজকুমার সু বলে, তুমি কিভাবে সত্যি সত্যি এই বিষটা নিজের শরীরে নিলে? চুই বলে, আমি দেখতে চেয়েছিলাম ও কি সত্যি। তখনই তার মুখ দিয়ে আবারও ব্লিডিং শুরু হয়। তার সৈনিক বলে, আপনি দয়া করে ম্যাডামের ব্যাপারে ভাবা বন্ধ করে দিন, উনি আপনাকে বিষ দিয়েছে এখন আবার। তখন সে চুপ হয়ে যায়। চুই বলে, কি হয়েছে এখন? ইউনশির এখন কি হয়েছে? তখন রাজকুমার সু বলে, সে এখন জেলখানায় আছে। চুই বলে, আমার পোশাক আনো, আমি রাজপ্রাসাদে যাব, মহারাজের সঙ্গে দেখা করব। বাকিরা তাকে না করলেও সে কোনোভাবেই তাদের কথা শুনতে চায় না, তাই তার সৈনিক সুদা তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এদিকে যুবরাজ তাড়াহুড়া করে ইউনশির শাশুড়ির সঙ্গে দেখা করতে আসে। মহিলা বলে, আমরা প্রায় সফল হয়েই গিয়েছিলাম, কিন্তু এই ইউনশি মেয়েটা আমার সব প্ল্যান নষ্ট করে দিল। যুবরাজ বলে, আমি শুনেছি এই মেয়েটাকে নাকি এলাকার মানুষ গুহায় ফেলে দিয়ে গিয়েছিল, সেখান থেকে ও ফিরে এসেছে, শাও ফ্যামিলি থেকে ফিরে এসে আপনার ছেলেকে বিয়ে করেছে। এই মেয়েটা আপনার পরিবারকে বাঁচাতে গিয়ে মরে যাবে, এটা আমার বিশ্বাস হয় না। তার শাশুড়ি বলে, আমিও বুঝতে পারছি না, ও কি আমাদের বাঁচাতে চাইছে নাকি ধ্বংস করতে চাইছে। আমি ওকে আর দেখতে পারছি না, আমি কিছু লোক পাঠাচ্ছি যাতে ওকে মেরে ফেলে। যুবরাজ বলে, আমরা এক ঢিলে 2 পাখি মারতে পারি, এটা আপনি বরং আমার উপর ছেড়ে দিন। এদিকে দেখা যায় ইউনশিকে অর্ধেক পানিতে রেখে দেওয়া হয়েছে। তখনই তার কাছে একজন বয়স্ক মহিলা আসে আর সে এসেই জোরে জোরে হাসতে থাকে। তবে ইউনশি তাকে দেখে স্মাইল করে। সেই মহিলা বলে, তুমি আমাকে দেখে ভয় পেলে না কেন? তখনই কিছু সৈনিকরা সেখানে থাকা গার্ডেদের মেরে ভেতরে চলে আসে আর ইউনশির হাতের শেকলগুলো তারা ভেঙে ফেলে। তারা বলে যে তাদেরকে চুই পাঠিয়েছে। এদিকে চুইর জ্ঞান ফিরে আসে। সে সুদার কলার ধরে বলে, আমাকে অজ্ঞান করার সাহস তোমাকে কে দিয়েছে? সুদা বলে, আমাদের সাউজি সৈনিকরা চলে এসেছে,
এখন নাকি তারা পশ্চিমের দিকে গেছে। চুই বলে, পশ্চিমের দিকে গেছে? তার মানে জেলখানায়। সে দৌড়ে উঠে পড়ে আর এরপর তৈরি হয়ে ঘোড়ায় উঠে পড়ে আর বলে, মনে রাখবে এটা কিন্তু টপ সিক্রেট, কেউ যেন এই বিষয়ে জানতে না পারে। এই কথা বলে সে চলে যায়। এদিকে দেখা যায় সকাল হয়ে গেছে। ওই সেনারা ইউনশিকে নিয়ে একটা জঙ্গলের ভেতরে চলে এসেছে। একজন বলে, তুমি দেখতে এত সুন্দর, এজন্যই তো চুই তোমার জন্য এত পাগল, তারা তাকে মেরে ফেলবে। তখনই চুই সেখানে আসে। সে একজনকে তো মেরেই ফেলেছে। আরেকজন বলে, আপনি নাকি অসুস্থ, আমাদের কি তাহলে মিথ্যে কথা বলা হয়েছে? চুই বলে, আমরা এত যুদ্ধ করেছি, সব ধরনের বিষ আমরা শরীরে নিয়ে অভ্যস্ত, এটা কি তোমরা জানো না? তোমাদের সাহস কি করে হলো আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার? আমি একা এসেছি, তাই এগুলো বাদ দিয়ে এখান থেকে চলে যাও, আমি তোমাদের জীবন ভিক্ষা দেব। তবে একজন বলে, যুবরাজ আমাদেরকে বলেছে আপনাকে মারতে পারলে আমাকে জেনারেল বানাবে, তাই আমরা যাব না। চুই আরো একজনকে মেরে বল্লমটা অন্যজনের গলায় ধরে বলে, একটা শেষ সুযোগ দিচ্ছি। বাকিরা তখন ক্ষমা চাইতে থাকে আর তারা সেখান থেকে পালিয়ে যায়। চুই তাড়াতাড়ি এসে ইউনশির মুখ থেকে কাপড় সরায় আর বলে, আমাকে ক্ষমা করে দাও ইউনশি, আমার আসতে দেরি হয়ে গেছে, তুমি হয়তো ভয় পেয়ে গেছো তাই না? সেই ইউনশির ঘাড়ে একটা দাগ দেখতে পারে। তখনই তার মুখ দিয়ে ব্লিডিং শুরু হয়। এরপর সে বলে, যারা তোমার গায়ে আঘাত দিয়েছে তাদের আমি খবর করে ছাড়বো। ইউনশি বলে, জেনারেল চলুন আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। চুই বলে, তুমি যাও। ইউনশি বলে, আপনি আমাকে বাঁচিয়েছেন, আমি আপনাকে ছাড়া যাব না। এদিকে জঙ্গলের মধ্যে সৈনিকরা বলতে থাকে, জেনারেলের বল্লম দিয়ে কাউকে আঘাত করা মানে সে কেটে দুই টুকরা হয়ে যাওয়া, কিন্তু আজকে যাদেরকে সে আঘাত করছিল তাদের তেমন কিছু হচ্ছিল না, তার মানে আমরা শুধু শুধু ভয় পেয়ে চলে এসেছি। তারা আবারও পেছনে যেতে থাকে। এদিকে চুই আর ইউনশি ঘোড়া থেকে পড়ে যায়, কারণ চুই অনেক বেশি অসুস্থ ছিল। তখনই ইউনশি শুনতে পায় সৈনিকরা আবারও এদিকে আসছে। একটু পরে সৈনিকরা ঘোড়াটা পেয়ে যায় আর দেখতে পায় ঘোড়ার গায়ে রক্ত লেগে আছে। ওদিকে ইউনশি চুইকে নিয়ে তাড়াতাড়ি চলে যেতে চাইছিল। একটু পর দেখা যায় চুই আর ইউনশি একটা নৌকায় বসে আছে। চুই ইউনশিকে ধরতে চাইলে ইউনশি বলে, শব্দ করো না। তখনই সৈনিকরা নৌকার কাছে চলে আসে আর তারা সেটাকে বাইরে থেকেই আঘাত করতে শুরু করে। কিন্তু যখন তারা ভেতরে দেখে তখন দেখতে পায় এর ভেতরে তো কেউ নেই। আসলে চুই আর ইউনশি আলাদা নৌকায় করে চলে এসেছে। তাদের নৌকা পানিতে ভেসে অনেক দূর চলে এসেছে। হঠাৎ করে ইউনশি বুঝতে পারে চুই অজ্ঞান হয়ে গেছে, তাই সে তাকে ডাকতে থাকে। তবে তখন চুই বলে, চিন্তা করো না, আমি এখনো বেঁচে আছি। জানো, যুদ্ধে যতবারই আমি সব আশা ছেড়ে দিয়েছি তখন আমি নিজেকে নিজে বলেছি আমাকে বেঁচে ফিরতে হবে, যাতে আমি তোমার কোলে মরতে পারি। ইউনশি বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে মরতে দেব না, তুমি একটু অপেক্ষা করো, একটু পরেই আমরা তোমার ব্যারাকের কাছে পৌঁছে যাব। চুই বলে, ইউনশি চলো না আমরা একসঙ্গে থাকি, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, একদিন লুকিয়ে এসে সাউজিকে নিয়ে যাব, তুমি বিশ্বাস করো আমি ওকে অনেক আদর করব। এরপরে সে আবারও চুপ হয়ে যায়। ইউনশি তখন জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, তুমি ওঠো, এখনো অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি যাব তোমার সাথে। চুই ধীরে ধীরে বলে, তাহলে এটা কিন্তু ডিল। ইউনশি এটা দেখে খুশি হয় যে চুই বেঁচে আছে। এরপর ইউনশি বলতে থাকে, ছোটবেলায় ওই গুহায় থাকতে তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে প্রতিদিন রাইস কেক খাওয়াবে। চুই বলে, প্রতিদিন রাইস কেক কে খায়? ইউনশি বলে, আমি খাবো। তোমার কি ওই মহিলার কথা মনে আছে যে বাড়ির সামনে রাইস কেক বিক্রি করতো? এভাবেই তারা গল্প করতে থাকে। এদিকে ওই সকল সেনারা যুবরাজের কাছে ক্ষমা চাইতে থাকে যে তারা চুইকে মারতে পারেনি। যুবরাজ বলে, তাহলে তো তোমরা আমার কোনো কাজের না। সে সকল সেনাদের মেরে ফেলে। এদিকে ইউনশি চুইকে একটা গাড়িতে করে ব্যারাকের সামনে নিয়ে আসে। সুদা দৌড়ে গাড়ির কাছে আসলে ইউনশি গাড়ি থেকে নেমে যায়। সুদা বলে, ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন? ইউনশি বলে, জেলখানায়। সুদা বলে, ম্যাডাম আপনার সেখানে যাওয়ার প্রয়োজন নেই, আপনি এখানে থাকুন, জেনারেল সুস্থ হলে মহারাজের সঙ্গে কথা বলবে। কিন্তু ইউনশি চলে যেতে থাকে, তাই সুদা গাড়ি নিয়ে ভেতরে চলে যায়। ইউনশি মনে মনে বলে, আমি ভুলিনি জো পরিবার তোমার পরিবারের সঙ্গে কি করেছে, কিন্তু আমি ভয় পাই যদি আবার সেই ঘটনাগুলোই ফিরে আসে। এরপর ডাক্তার চুইকে দেখে বলে, এই বিষ অনেক রেয়ার একটা বিষ, এর ওষুধ একমাত্র একটা মহিলাই জানে, তবে সেই মহিলা এখন কোথায় আছে সেটাই ডাক্তার জানে না। এদিকে ইউনশিকে সেই বৃদ্ধ মহিলা বলে, তুমি আবার ফিরে এসেছো। ইউনশি বলে, আপনি কি কোর্ট লেডি চেন? মহিলা বলে, তুমি আমার নাম কি করে জানো? ইউনশি বলে, আমার নাম ইউনশি, আমি জেনারেল চুইর স্ত্রী, আমি আপনার কাছে বিষের অ্যান্টিটোড চাই। মহিলা বলে, অ্যান্টিটোড? সেটা তো আমি তোমাকে দিতে পারবো, তবে যেহেতু তুমি বড় কিছু চাইছো তাহলে বিনিময়ে তোমাকেও আমাকে বড় কিছু দিতে হবে। এদিকে ইয়ানিউ এখনো সেখানে বসেছিল। তখনই এনোচ এসে বলে, গতরাতে সাউজি সেনারা জেলখানা থেকে আপনার স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছিল। এটা শুনে ইয়ানিউ পড়ে যেতে থাকলে এনোচ তাকে ধরে আর বলে, জেনারেল চুই গিয়ে তাকে বাঁচিয়েছে। মহারাজ জানতে পেরেছে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র চলছে, তাই মহারাজ আপনার স্ত্রীকে বাড়ি চলে যাওয়ার আদেশ দিয়েছে। ইয়ানিও মহারাজকে ধন্যবাদ জানায়। এনোচ বলে, মহারাজ এটাও জানে আপনি কাল সারা দিন সারা রাত এভাবেই বসে আছেন, কিছু খাননি, তাই মহারাজ আপনাকেও বাড়ি যেতে বলেছে। ইয়ানিও এরপরে বাড়ি যেতে থাকে।
এদিকে দেখা যায় চুই এখন একটু সুস্থ। সুধা বলে, জেনারেল, আপনার উচিত আপনার বিষের অ্যান্টিডোট খুঁজে বের করা। চুই তার কথা না শুনে সামনে গেলে দেখতে পায় ছাতা নিয়ে ইয়ানিউ দাঁড়িয়ে আছে। ইয়ানিউ বলে, আমার তোমার একটা সাহায্যের প্রয়োজন। চুই বলে, উপদেষ্টার আবার আমার কি সাহায্যের প্রয়োজন হবে? ইয়ানিউ বলে, এটা ইউনশির ব্যাপারে। তুমি কি খেয়াল করে দেখোনি কেউ একজন আছে যে কিনা ইউনশিকে মেরে ফেলতে চাইছে? আজ রাতে হয়তো বড় কিছু প্ল্যান হচ্ছে। আজ তুমি ওকে তোমার কাছে নিয়ে রাখো, কাল সকালে আমাদের বাড়িতে দিয়ে যেও। চুই বলে, তুমি কিভাবে ভাবলে ও আজ আমার সঙ্গে গেলে কাল আবার তোমার সঙ্গে চলে যাবে? ইয়ানিউ বলে, অবশ্যই যাবে। চুই এরপর ঘোড়া নিয়ে চলে যায়। এদিকে দেখা যায় সত্যি ইউনশিকে মারার জন্য জেলখানায় দুজন সৈনিক এসেছে এবং তারা ইউনশিকে গলায় দড়ি পেঁচিয়ে মারতে চাইছে। তবে তখনই চুই এসে তাদেরকে আহত করে ইউনশিকে বাঁচিয়ে নেয়। চুই বলে, চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। কিন্তু ইউনশি সেই বৃদ্ধ মহিলার দিকে তাকিয়ে থাকে। একটু পর দেখা যায় চুই সেই মহিলাকে নিয়ে যাচ্ছে, আর ওদিকে ইউনশি গার্ডেদের পোশাক পরে যখন যেতে চায় তখন একজন গার্ড তাকে আটকায়। ইউনশি তাকে টোকেন দেখায়, তবে তখনই তারা শুনতে পায় জেলখানায় নাকি বাইরের লোক এসেছে, তাই তারা ইউনশিকে আটকে রাখে। আর এখানেই আজকের পার্টি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ড্রামাটি আমি কন্টিনিউ করবো কিনা সেটাও জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।